গুড আফটারনুন ফ্রেন্ডস, মুম্বাইবাসী সম্পাদিকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এখন বেরিয়ে পড়েছি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। মায়াপুর থেকে আমরা লঞ্চে করে নবদ্বীপে যাব। নবদ্বীপ কথার অর্থ নতুন দ্বীপ। ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তনের ফলে নতুন দ্বীপের সৃষ্টি হয়, আর সেই থেকেই এর নাম হয় নবদ্বীপ। তাছাড়াও এই জেলার পূর্ব নামও ছিল নবদ্বীপ জেলা। আমরা আমাদের বাসা থেকে হাঁটা পথে ফেরিঘাটে এসে উপস্থিত হয়েছি। তারপর এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা ওই পারে যাব। আমাদের সাথে যে ভাইটি ছিল, এই যে ওকে দেখতে পাচ্ছেন, ও বারবার এখানে আসা যাওয়া করে, তাই সবকিছুই ওর জানা। ওর কথা মতোই আমরা টিকিট সংগ্রহ করছি। ওই পারে যাওয়ার জন্য মাত্র 10 টাকা করেই টিকিট। সামনে প্রচুর দোকানও রয়েছে। নবদ্বীপ ধাম এটি প্রাচ্যের অক্সফোর্ড নামেও পরিচিত ছিল। এখানে নব্য ন্যায় দর্শনের প্রথম বিদ্যালয় তর্কশাস্ত্র প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, আমরা এখন ফেরিঘাটে। ওই পার থেকে যাত্রীরা এসে নামার পর আমরা এরপর ওই লঞ্চে করে ওই পারে যাব। এখানে বিশেষত সেন বংশের রাজারাই শাসন করে গেছেন। রাজা বল্লাল সেন গৌড় জয় করে নবদ্বীপকে রাজধানী করে গিয়েছিলেন, আর রাজা লক্ষণ সেন 1179 সালে সিংহাসনে বসেন। আমরা এখন লঞ্চে উঠে পড়েছি ওই পারে যাওয়ার জন্য। একটু পরেই লঞ্চ ছেড়ে দেবে। ভীষণই গরম, প্রচুর রোদ্দুর এখনো রয়েছে। তো সেন বংশ পতনের পর এই অঞ্চলের নদিয়ার রাজ পরিবারের উত্থান ঘটে, যাদের নবদ্বীপ রাজবংশও বলা হয়। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা ভবানন্দ মজুমদার। সবচেয়ে প্রসিদ্ধ শাসক মহারাজা কৃষ্ণচন্দ্র, তিনি নবদ্বীপের বিখ্যাত রাস উৎসব প্রতিষ্ঠিত করেন এবং তখন থেকেই এই রাস উৎসব পালন হয়ে থাকে। এটি শাক্ত আন্দোলনের নেতৃত্ব দেন। তৎকালীন নবাব ও ইংরেজদের সঙ্গেও তার সম্পর্ক ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান 1486 সালের 18 ফেব্রুয়ারি নবদ্বীপেই তার জন্ম। তাই এটি বৈষ্ণব ধর্মের অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। নবদ্বীপের প্রধান উৎসব এটি রাস উৎসব। রাজা কৃষ্ণচন্দ্র এটিকে বিশেষভাবে জনপ্রিয় করেন। আর এখানে বৈষ্ণব, শাক্ত, শৈব ও বৌদ্ধ সব ধর্মেরই মিলন ঘটেছে।
আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে, আমরা এখন ওই পারে যাচ্ছি। আমরা যেতে যেতে ভাগীরথী আর গঙ্গা, অনেকেই গঙ্গার যায়, যমুনাও বলে থাকে, মিলনস্থল আমরা দেখতে পাবো। দূর থেকেই বোঝা যাচ্ছে দুদিকে দুটি জল, জলের রং দুটো সম্পূর্ণই আলাদা। এই যে সামনেই দেখা যাচ্ছে খরস্রোতা গঙ্গা, আর আমরা এখন যে পাশটাতে রয়েছি একেবারে শান্ত স্নিগ্ধ ভাগীরথী। দুটি নদীর সঙ্গমস্থল, সত্যি দেখে মনোমুগ্ধকর পরিবেশ। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, স্থির সৌদামিনী রাধিকা, স্থির সৌদামিনী রাধিকা। যাই হোক, এটা বৃন্দাবন নয়, কিন্তু নবদ্বীপ ধাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। যাত্রীরা সকলেই অপেক্ষা করেছিল যে দুটি নদীর সঙ্গমস্থল দেখার জন্য। আমরাও তার সাথে ওয়েট করছি। ওই লঞ্চটি নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে আসছে, আর আমরা এখন মায়াপুর থেকে নবদ্বীপ ধামের দিকে যাচ্ছি। আমরা এখন নবদ্বীপ ধামে এসে পৌঁছে গেছি। এরপর আমরা লঞ্চ থেকে নামবো।
আমাদের সাথে যে ভাইটি গিয়েছেন উনি তো সবকিছুই জানেন, তো ওনার কথা মতোই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে টোটো করে পুরোটাই দেখে নিতে হয়, কারণ কিছুক্ষণ ছাড়াই একটা করে মন্দির, পুরোটা পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই ওনার কথা মতো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। আর এখানের বড় বড় সমস্ত মন্দিরের সেই একই নিয়ম যে বিশেষ বিশেষ জায়গায় ভিডিও ধারণ বা ছবি তোলা সব কিছুই নিষেধ। আমরা এখন গুপ্ত বৃন্দাবনে এসেছি। এখানে কৃষ্ণের সমস্ত লীলা দেখানো রয়েছে। তো এখানে ভিডিও ধারণ করার পারমিশন রয়েছে, তাই ভেতরের কিছু কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমি তো সেভাবে কোনো ইউটিউবার নই, শুধু শখের বশেই কোথাও গেলে বা কোনো ঘটনা একটু তুলে ধরার চেষ্টা করি, জাস্ট একটু স্মৃতি করে নেয়ার জন্য। আমরা মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে নিচ্ছি। প্রতিটি জায়গায় সত্যি কি সুন্দর কৃষ্ণের মহিমা, কৃষ্ণের কাহিনী সব তুলে ধরা রয়েছে। বেশ কিছুক্ষণ করে ওয়েট করতে ইচ্ছা করছে, কিন্তু নির্দিষ্ট সময় সীমার মধ্যেই মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। তাই আমরা একটু যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত মন্দিরগুলো পরিক্রমা করার চেষ্টা করছি। এই যে প্রতিটি কাহিনী নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিছুটা হলেও। আমার তো ভীষণ ভালো লাগছিল এই যে জাস্ট এই জায়গাটা এত সুন্দর যে কি বলবো। পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এই যে আমার সাথে আমার ছেলে অনেক রয়েছে। আসলে আবহাওয়াটা এতটাই খারাপ, ভীষণ রোদ্দুর, ভীষণ গরম। কি সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাহিনী তুলে ধরা রয়েছে।
বৃন্দাবন দর্শন করার পর সোনার গৌরাঙ্গ দর্শনের জন্য আমরা এসেছি। এই যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা, এটা সোনার গৌরাঙ্গ, আপনারাও দর্শন করুন। সোনার গৌরাঙ্গ দর্শন করার পর আমরা চৈতন্যদেবের জন্মস্থান ওইখানে আসছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে গাছটি, ওইটি একটি নিম গাছ। আর ঢোকার আগেই বেশ কিছু দোকানে বাচ্চাদের যে লাটিম প্রচুর বিক্রি হচ্ছিল। তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কি কারণে। এই যে এখানে জন্মস্থান লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে গাছের গোড়াটিতে লাটিম বেঁধে রেখেছে সকলেই, যে যা আসে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য এখানে গাছে বেঁধে দিয়ে যান, বিশেষত বাচ্চাদের উদ্দেশ্যে। পাশেই শ্রী চৈতন্য দেবের মায়ের মূর্তি বিগ্রহ তৈরি করা হয়ে রয়েছে। আমরা ওইখানটা দর্শন করার পর মন্দিরের দিকে আসছি এখন। আপনারাও দর্শন করুন। আমরা সেই মহামন্ত্রটি একবার সকলে উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরটির চারপাশের পরিবেশটি দেখুন কত সুন্দর। এদিকে সেই কালিয়া দমনের কাহিনীটি রয়েছে। আমরা এই নিম গাছের লেফট সাইডের দিকটাও একটু দেখে নিচ্ছি। ওই মন্দিরটির সামনে যে নিম গাছটি রয়েছে, এটি জন্মস্থান। সকলে পরিক্রমাও করছে, আমরাও করেছিলাম। আসলে এইসব জায়গাতে গেলে মন এমনিতেই অন্যরকম হয়ে যায়। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই যে এখানে পঞ্চবটি লেখাই আছে, দেখা যাচ্ছে। এই যে প্রচুর প্রচুর লাটিম বাঁধা রয়েছে, ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কয়েক লক্ষ। বছর এই জ্যৈষ্ঠ মাসটি ছিল পুরুষোত্তম মাস। আমরা এই মাসেই এসেছিলাম এখানে। এরপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের রিক্সা দাঁড়িয়ে রয়েছে, এই যে আমার মেয়ে উঠছে। এখন আমরা ফিরে যাব শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। এই যে এখানে সাইনবোর্ডে লেখাই রয়েছে। এখন আমরা যাচ্ছি 60 ফুট
ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে। আর এটির ভেতর দিয়েই 60 ফুটের ওই মূর্তিটির কাছে যাওয়া যায়। বিগ্রহটির কাছে আমরা এখন যাচ্ছি। এর ভেতর দিয়ে একটা আলাদাই রকম পরিবেশ। আসলে এইসব জায়গায় বেশ কিছুটা করে সময় যদি কাটাতে পারতাম তবে হয়তো মন ভরতো। আমার তো এত কম সময়ে মন ভরেই না। এখানে জলে বিভিন্ন রকমের মাছও রয়েছে চাষ করা, দেখার জন্য, সৌন্দর্যের জন্য। ওই মাছগুলো খুবই বড়, ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না। এতই গরম, যদিও এই মুহূর্তে রোদ্দুরের দাবদাহ কিছুটা কমেছে, কিন্তু ভীষণ রকমেরই গরম পরিবেশটা। প্রতিটি জায়গায়, প্রতিটি কোনায় কোনায় শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, শ্রীকৃষ্ণের কাহিনীকেই তুলে ধরা রয়েছে। আর ওই যে সামনের দিকে যেখানে আমি গিয়ে দাঁড়ালাম, এখানটিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যখন আমরা যেমন বাচ্চা বেলায় বনভোজন করি, তো স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বনভোজন করতেন, সেই ছবিটি তুলে ধরা রয়েছে। আর এই যে দেখা যাচ্ছে, এই যে 6 গোস্বামীর বিগ্রহ করা রয়েছে, পরের পর 6 জন গোস্বামী। এই 6 গোস্বামী হলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী ও রঘুনাথ ভট্ট গোস্বামী। এই 6 গোসাইয়ের নাম স্মরণ করে আমাদের কৃষ্ণের কথা প্রতিটি জায়গায় আলোচনা হয়ে থাকে, সৎসঙ্গ হয়ে থাকে, আমরা সেটা সকলেই জানি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ছবি রয়েছে এখানে। আচ্ছা, 60 ফুটের এগুলো সন্ধ্যাবেলা আসলে বেশ লাইট থাকলে আরো বেশি সুন্দর লাগতো। আমরা এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই 60 ফুটের যে বিগ্রহটি রয়েছে ওটি এখন দর্শন করছি। এটি বিশ্বের অন্যতম দীর্ঘ শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এটি নবদ্বীপের নরহরি ধাম আশ্রমে অবস্থিত।
জগন্নাথ দর্শন করুন। জয় জগন্নাথ। যতই দেখছি ততই মন ভরে যাচ্ছে, চোখ ভরে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর কাহিনী সব তুলে ধরা রয়েছে। আমরা যারা এই ভিডিওটি দেখছি সকলেই একবার বলুন, শ্রী নবদ্বীপ ধাম কি জয়। এই সব জায়গায় বারে বারেই আসতে ইচ্ছে করে। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন লঞ্চে করে যাচ্ছি মায়াপুরের দিকে ঘাটে, ওইখানে নামবো। বেশ কিছুটা রাত্রি হয়ে গেছে, শরীরও ভীষণ ক্লান্ত সারাদিন রোদ্দুরে ঘোরাঘুরি করার পর। আজকে আমরা মায়াপুরে রাত্রিবেলাতে থাকবো। আমরা এখন প্রায় ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটি দেখলেন সকলকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। দেখা হচ্ছে পরের আবারও একটি ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে আমরা সেই মহামন্ত্রটি সকলেই একবার বলি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখা হচ্ছে পরের আবার একটি ভিডিওতে। সকলকে জানাই আমার তরফ থেকে শুভরাত্রি। সকলেই ভালো থাকুন।